আমি আর নতুন করে কষ্ট পেতে চাই না প্রিয়াঙ্কা। আমি সব রকম ইমোশনাল রিলেশনশিপ থেকে দূরে থাকতে চাই। আর এখন খুব ভালো আছিস তুই? এখন কষ্ট পাচ্ছিস না? আমার যা বলার বললাম, এবার বাকিটা তোর উপর। আমি আশা করব তুই ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্তটাই নিবি। প্রিয়াঙ্কা, আমি আর এই বিষয়ে কিছু বলতে বা শুনতে চাই না। নিজের কথা শেষ করে প্রিয়াঙ্কা চায়ের কাপগুলো ট্রেতে সাজিয়ে নিয়ে বলল, আমি যা নিয়ে যাচ্ছি তুই পাকোড়াগুলো ভেজে নিয়ে আয়। দাঁড়া, উনি এই যা খান না, আমি ওনাকে কড়া করে চিনি ছাড়া ব্ল্যাক কফি বানিয়ে দিই। আর ওনাকে পাকোড়া খাওয়ানো যাবে না। আমি কুকারে ওনার জন্য ভেজিটেবল মোমো বসিয়েছি। তোকে কে বলেছে রায়ন ভাই এসব খায়? মানে আমার মনে হয় উনি আগে অনেক স্বাস্থ্য সচেতন মানুষ ছিলেন। দেখিসনি ওনার বডি, মানে ওই আসলে উনি হয়তো জিম করতেন। তাই আমি ওনাকে অয়েলি ফুড দিই না। সবসময় ওনাকে অয়েল ফ্রি, সুগার ফ্রি খাবার খাওয়ানোর ট্রাই করি। ইন্টারনেট দেখে যতটুকু জেনেছি সেই মেনুগুলোই যতটুকু পারি ফলো করি। আমার তো এত পয়সা নেই, থাকলে ওনাকে জিমে ভর্তি করে দিতাম রে। এত ভালোবাসার পরেও স্বীকার করবি না তুই। নে, আমি পকোড়াগুলো ভেজে দিই, তুই ভাইয়ের জন্য কফি তৈরি কর। কিছুদিন পর ইনশিয়া সবজি কাটতে কাটতে রায়ান চৌধুরীর উদ্দেশ্যে বলল, বসে থেকে আমার ফোনটার 12টা না বাজিয়ে গোসল দিতে যান। ব্রেকফাস্ট করেই বের হতে হবে। আজ নিজে নিজে গোসল দিতে ইচ্ছে করছে না বউ। আগের দিনগুলোর মতো আজ তুমি আমাকে। এই ছুরিটা দেখেছেন? এই ছুরি দিয়ে একদম মেরে দিব বলে দিলাম। সুবিধা নেওয়ার চেষ্টা করবেন না একদম। যান গোসল দিয়ে আসুন। আমি গরম পানি করে রেখেছি, রান্নাঘর থেকে নিয়ে যান। সুবিধা কেন নেব? আমার কি ইচ্ছে করে না বউয়ের হাতে গোসল করি? ন্যাকা, আপনার এই ন্যাকামোগুলোই না জাস্ট অসহ্য লাগে আমার। সারা দিন দৌড়ের ওপরেই থাকতে হয়। সকালবেলা মুডটা খারাপ করবে না প্লিজ। বুঝলাম মিসেস চৌধুরী আজকাল আমাকে একটু বেশি ইগনোর করা শুরু করেছে। রায়ান চৌধুরী মন খারাপ করে চলে গেল। ইনশিয়া দীর্ঘশ্বাস ছেড়ে নিজে নিজেই বলতে শুরু করলো, কি করে সামলাবো আমি? ওনার কথাগুলো, আবদারগুলো অগ্রাহ্য করতে আমারও খারাপ লাগে, কিন্তু আমি যে নিরুপায়। আমি হারানোর ভয় পাই। আজ পর্যন্ত যত বন্ধু বান্ধব এসেছে, যাদেরকে একটু প্রায়োরিটি দিয়েছি, তাদের সবাই প্রায় আমার সাথে বেইমানি করেছে, নয়তো ছেড়ে চলে গিয়েছে আমায়। আর আপনি তো আমার স্বামী, আমার প্রথম ভালোবাসা। আপনিও যদি হারিয়ে যান, তাহলে আমি নিজেকে আর সামলাতে পারবো না। এখন যদি এমনটা হয় তাহলে নিজেকে বোঝাতে পারবো, কিন্তু আপনার সাথে যেন জড়িয়ে যাওয়ার পর এমনটা হলে আমি সেটা সহ্য করতে পারবো না। এর চাইতে ভালো আমাদের মাঝে দূরত্ব বজায় রাখা। এটা আমাদের দুজনের জন্যই ভালো। রায়ান চৌধুরী বেশ সময় নিয়ে গোসল শেষ করে গামছা দিয়ে মাথা মুছতে মুছতে বাইরে এসে দেখে ইনশিয়া আয়নার সামনে দাঁড়িয়ে হিজাব আটকাচ্ছে। সে এগিয়ে গিয়ে ইনশিয়ার পেছনে এসে দাঁড়ালো। আয়নার মধ্যে ইনশিয়ার প্রতিবিম্বের চোখে চোখ রেখে বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে মিসেস চৌধুরী, তবে বোরখায় তোমাকে আরো বেশি ভালো লাগে। নার্সের জবে বোরকা এলাও না। একটা কথা রাখবে প্লিজ? বলুন। তোমার ইউনিফর্মটা আর একটু লং ও লুজ করে বানাবে। আমি চাই না আমার ওয়াইফের শারীরিক গঠন অন্যরা বুঝুক। রায়ান চৌধুরীর মুখে এই কথা শুনে ইনশিয়া তার দিকে ঘুরে চোখ বড় বড় করে তাকালো। রায়ান চৌধুরী নিজের মতোই করে বলল, আমি অনেক খুশি হব। কথাটা বলে রায়ান চৌধুরী চলে গেল। বর্তমান ইনশিয়া শিয়ানের চেক আপ করিয়ে ডক্টরের চেম্বার থেকে বাইরে আসতেই দেখা হলো ডক্টর অভিমন্যুর সাথে। অভিমন্যুকে এখানে দেখে অবাক হলো ইনশিয়া। সে মুখ লুকিয়ে অভিমন্যুকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হলো না। অভিমন্যু ইনশিয়ার নাম নিয়ে ডেকে বলল, দাঁড়াও সিয়া, আমি জানি এটা তুমি আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো, তাই না? বাট আমি তোমাকে ঠিকই চিনেছি। ইনশিয়া জোরপূর্বক সৌজন্যতার হাসি দিয়ে বলল, না, এমনটা নয়। আসলে আমার একটু তাড়া ছিল তাই। থাম, মিথ্যা বলার প্রয়োজন নেই। এই বাচ্চাটা কার? তোমার নিশ্চয়। হ্যাঁ, কিন্তু আপনি এখানে, এই হসপিটালে? তোমাকে খোঁজার জন্য এসেছি। কি বুঝলাম না। এই হসপিটালে জয়েন করেছি কিছুদিন হলো। ও আচ্ছা, আমি এখন আসি। এত তাড়াহুড়ো কিসের? এত বছর পর দেখা হলো আমাদের। চলো কোথাও কফি শপে যাই। অন্য একদিন। আমার ছেলেটাকে ওষুধ খাওয়াতে হবে, তো তাই একটু তাড়াতাড়ি ফিরতে হবে এখন আমাকে। চলো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসি। দরকার নেই, আমার হাজবেন্ড গাড়ি নিয়ে বাইরে ওয়েট করছে। ইনশিয়া আর না দাঁড়িয়ে দ্রুত চলে গেল। অভিমন্যু শয়তানি হাসি দিয়ে নিজে নিজে বলতে শুরু করলো, অনেক মিথ্যা বলেছ, অনেক ড্রামা করেছো সিয়া, কিন্তু আর নয়। 2 বছর যাবৎ অনেক খুঁজেছি তোমাকে।
ফাইনালি তোমাকে খুঁজে পেয়েছি। এত সহজে তো তোমাকে আমি ছাড়বো না। সব জানি তোমার ব্যাপারে। তোমার হাজব্যান্ড ওই রায়হান চৌধুরী তো কবে চলে গেছে তোমাকে ছেড়ে। ইনশিয়া বাইরে এসে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে শিয়ানকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলতে শুরু করলো। ওই অভিমানীও চলে এসেছে আমাদের জীবনটা ধ্বংস করতে। ওর কুনজর তোর উপরেও পড়েছে। তোর বাবা থাকলে আজ এতটা স্ট্রাগল করতে হতো না আমাদের। তোর বাবা তোকে আদর যত্নে মুড়িয়ে রাখতো, কিন্তু আমার খারাপ ভাগ্যের দোষে আজ তোকেও সাফার করতে হচ্ছে। সোনা, চিন্তা করিস না, মা আছে তো। নিজের জীবন দিয়েও হলেও তোর মা তোকে সকল খারাপ থেকে রক্ষা করবে। অতীত বাজারে সাধারণ মার্কেট শেষে রায়ান চৌধুরীর জন্য টি শার্ট ও প্যান্ট কিনছে ইনশিয়া। রায়ান চৌধুরী বাইরে দাঁড়িয়ে চা স্টলে চা খাচ্ছে। ইনশিয়া শত বারণ করার পরেও নাছরবান্দা রায়ান চৌধুরী আজ বাইরের চা খেয়েই দম নিল। হঠাৎই বাজারের ভিড়ের মধ্যে থেকে একটা গুলি এসে রায়ান চৌধুরীর হাতের বাহু ঘেঁষে চলে গেল। গুলিটা কনুয়ের একটু উপরে লেগেছে। গুলির আওয়াজে ব্যস্ত পরিবেশটা যেন আরও অশান্ত হয়ে উঠল। ইনশিয়া গুলির আওয়াজ পেয়ে দৌড়ে বাহিরে এসে দেখে দোকানের সামনে অনেক ভিড় জমেছে। রায়ান চৌধুরীকে দেখতে না পেয়ে কিছু একটা আন্দাজ করে সে দৌড়ে ভিড় ঠেলে ভেতরে এসে দেখে রায়ান চৌধুরী জ্ঞান হারিয়ে পড়ে আছে। কিছু লোক তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। ইনশিয়া ছুটে গিয়ে মাটিতে বসে রায়ান চৌধুরীকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। সে শপিং ব্যাগ থেকে নিজের জন্য কেনা নতুন ওড়নাটা বের করে রায়ান চৌধুরীর হাতের ক্ষতস্থানে বেঁধে দিল। নিজেকে সামলে ইনশিয়া অন্যদের উদ্দেশ্যে বলল, কেউ একটা অটো ডাকুন না, ওনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। তুমি কে? তুমি কি এই ছেলেটাকে চেনো? উনি 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 আমার হাজবেন্ড, প্লিজ কেউ হেল্প করুন। ইনশিয়া অন্যদের সহায়তায় রায়ান চৌধুরীকে অটোতে তুলে হসপিটালে না নিয়ে সোজা বাসায় চলে আসলো। এরপর অটো চালকের সাহায্যে রায়ান চৌধুরীকে ভেতরে এনে বিছানায় শুইয়ে দিল ইনশিয়া। এই অবস্থায় হসপিটালে নিয়ে গেলে ডক্টর আমজাদ অনেক ক্ষিপ্ত হবে। ইনশিয়া নিজে একজন নার্স হওয়ায় কী করতে হবে সেটা তার জানা। গুলি তো বাহু থেকে বেরিয়ে গেছে, খুব একটা ক্ষতি হয়নি। রায়ান চৌধুরী জ্ঞান ফেরার পর সে বুকের ওপর ভারী কিছু অনুভব করলো। চোখ মেলে তাকাতেই দেখে ইনশিয়া ওর বুকের ওপর মাথা রেখে অনবরত কেঁদেই চলেছে। প্রিয়াঙ্কা ইনশিয়ার উদ্দেশ্যে বলল, এটা অভিমন্যু স্যারের কাজ সিয়া। তুষার আমাকে কল করে বলার পর তোকে বলবো তার আগে এই ঘটনা ঘটে গেল। অভিমন্যু স্যার রাগে এটা করেছে। সব দোষ আমার। আমি যদি ওনাকে বাইরে একা রেখে না আসতাম তাহলে এরকমটা ঘটতো না। প্রিয়াঙ্কা আবারও কিছু বলতে যাবে, তখনই সে খেয়াল করে দেখে রায়ান চৌধুরীর জ্ঞান ফিরেছে। সে কিছু একটা ভেবে ইশারায় তাকে চোখ বুজে জ্ঞান না ফেরার অভিনয় করতে বলল। রায়ান চৌধুরী কিছু একটা বুঝতে পেরে তৎক্ষণাৎ নিজের চোখ বুঝে নিল। প্রিয়াঙ্কা এবার স্বর পাল্টে বলল, কান্নাকাটি বন্ধ কর। এত কান্না করে কি হবে? রায়ন ভাই তো আর তোর নিজের কেউ লাগে না, সেরকম আঘাতও লাগেনি। একটু কেয়ার করলেই ঠিক হয়ে যায়। পেশেন্টের জন্য আবার কান্না করার কি দরকার? এ সময় তুই এসব কিভাবে বলছিস প্রিয়াঙ্কা, প্লিজ। ভুল কি বললাম? তুই কি ওনাকে ভালোবাসিস যে ওনার জন্য কান্না করবি? যার প্রতি ভালোবাসা থাকে সাধারণত তাদের জন্যই কষ্টে কান্না আসে। তোর কি মনে হয় প্রিয়াঙ্কা, আমি ওনাকে ভালোবাসি না? ভালোবাসা না থাকলে ওনার জন্য এত স্যাক্রিফাইস করতাম না, ওনাকে নিয়ে তো স্ট্রাগল করতাম না। তুই খুব ভালো করেই জানিস আমি ওনাকে কতটা ভালোবাসি, কিন্তু আমাদের দুজনের ভালোর জন্য আমি আমার অনুভূতিগুলোকে জলাঞ্জলি দিয়েছি। যাক, ভালোবাসার কথাটা অন্তত স্বীকার করলি এতদিনে। মুখ ফুটে বলার জন্য ধন্যবাদ। মানে? মানে তুমি আমাকে ভালোবাসো, এই কথাটা আগে বলনি তো? রায়ান চৌধুরী কণ্ঠস্বর শুনে ইনশিয়া হক চুকিয়ে তার দিকে তাকিয়ে দেখে রায়ান চৌধুরী তাকিয়ে থেকে মুচকি মুচকি হাসছে। প্রিয়াঙ্কা আপাতত ওদের দুজনকে একা রেখে বেরিয়ে গেল রুম থেকে। আপনি, আপনার জ্ঞান কখন ফিরলো? অনেক আগে। আমাকে বলেননি কেন? আমার কত টেনশন হচ্ছিল জানেন। জানলাম তো তুমি আমাকে ভালোবাসো। ইনশিয়া উঠে যেতে নিলে রায়ান চৌধুরী নিজের অন্য হাত দিয়ে ইনশিয়ার হাত ধরে টান দিতেই সে হুড়মুড়িয়ে এসে পড়ল রায়ান চৌধুরীর বুকে। রায়ান চৌধুরী ইনশিয়াকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, এতদিন এই কথাটা শোনার অপেক্ষাতেই ছিলাম মিসেস চৌধুরী, আজ আমার গান জোড়া সার্থক হলো। ছাড়েন আমায়, আপনি ভুল শুনেছেন। হয়তো ঘোরের মধ্যে আছেন তাই এমনটা হচ্ছে। ছাড়ুন, লেগে যাবে আপনার। লাগবে না, এভাবেই থাকো। নড়াচড়া করলে আরো বেশি কিছু হয়ে যাবে। দরজা খোলা আছে, প্লিজ ছাড়ুন মিস্টার চৌধুরী। রায়ান চৌধুরী ইনশিয়ার ওষ্ঠাদয়ের দিকে এগোতে শুরু করলে ইনশিয়া নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে রায়ান চৌধুরী থেকে নিজেকে মুক্ত করে দৌড়ে রান্নাঘরে চলে গেল।
ইনশিয়া রান্নাঘরে এসে বেসিংয়ের উপর হাত রেখে জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো। কিরে, কি হয়েছে? হাঁপাচ্ছিস কেন? প্রিয়াঙ্কার কণ্ঠস্বর পেয়ে হকচকিয়ে গেল ইনশিয়া। সে আটকা আটকা গলায় বলল, তুই এখানে, তুই যাসনি? না, আমি রায়ান ভাইয়ের জন্য পানি গরম করছিলাম। পরে গিয়ে অনেক জায়গায় ব্যথা পেয়েছে, স্যাক দিলে আরাম পাবে। ও, তোর কি হয়েছে? ওই কিছু না। আচ্ছা, এই নে হট ব্যাগ, রায়ান ভাইকে স্যাক দে। না, তুই যা, আমার অনেক কাজ আছে। আমি? না না, কি কি কাজ? আমি করে দিচ্ছি। আমি ওনার জন্য খাবার তৈরি করব, তুই পারবি না? ওটা আমার বর না, তোর বর। আমি কেন তোর বরের জামা কাপড় তোর মুখে কিচ্ছু আটকায় না, দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস তুই। ভুল কি বললাম? আচ্ছা ঠিক আছে, তুই যখন পারবি না তাহলে আমিই বরং। প্রিয়াঙ্কা পুরো কথা শেষ করার পূর্বে ইনশিয়া ওর হাত থেকে হট ব্যাগ নিয়ে বলল, এখানেই থাক, ওই রুমে খবরদার আসবি না। আমি এখন হসপিটালে যাব, ডিউটি রেখে এখানে চলে এসেছি, দরজা লাগিয়ে দে। প্রিয়াঙ্কা যাওয়ার সময় রায়ান চৌধুরীর উদ্দেশ্যে বলল। ভাইয়া, ট্রিট পাওনা রইল। ইনশিয়া দরজা লাগিয়ে দিয়ে রায়ান চৌধুরী কাছে এসে বলল, শুনুন, আপনার কেয়ার করা আমার দায়িত্ব, তাই এত কিছু করছি। ভুলেও অন্য কিছু ভাববেন না। এখনই উঠুন আর টি শার্টটা খুলুন। আর কত অভিনয় করবে মিসেস চৌধুরী? এখন আর অভিনয় করার প্রয়োজন নেই। এরকম করলে কিন্তু শেক দিয়ে দিব না, তখন নিজে নিজেই করে নিয়েন। এমনিতেও বেশি আঘাত লাগেনি, তাই এত সিম্পেথি দেখাতে পারবো না। পৃথিবীর সব আক্রোশ তুমি আমার উপর প্রয়োগ করো, দেখবো কতদিন এমনটা করতে পারো। সময় আমারও আসবে। হ্যাঁ, ধরুন তো। ইনশিয়া হট ব্যাগ রায়ান চৌধুরীর হাতে ধরিয়ে দিয়ে হনহন করে চলে গেল। এটা এত জেদি কেন? ভাঙবে তবু মোচ খাবে না। আমার কাছে ফিলিংস কনফেস করতে কিসের এত প্রবলেম আল্লাহ জানে। বউ আমার আসলেই অনেক জেদি, আর এক নম্বরের ঝোঁকরুটে। এমনি একদিন ইনশিয়ার ঘুম ভাঙতে এসে দেখতে পেল রায়ান চৌধুরী ঘরের মধ্যে এক্সারসাইজ করছে। ইনশিয়া উঠে বসে হাত দিয়ে চোখ কসলাতে কসলাতে বলল, কি ব্যাপার, আজ বাইরে যাননি, রুমেই এক্সারসাইজ করছেন? ওয়াকিংয়ে গিয়েছিলাম, মসজিদে ফজরের নামাজ পড়ার পর ঘন্টাখানেক হাঁটাহাঁটি করেছি। ইনশিয়া নিজের ফোন খুঁজতে খুঁজতে বলতে শুরু করলো, বাজে কত? আজ মনে হচ্ছে বেশি বেলা হয়ে গেছে। এই রে, 9টা বেজে গেছে। এত ঘুম না চোখে? এই শীত আসলেই অলসতা বেড়ে যায় আমার, উঠতে ইচ্ছে করে না, ঘুমও ছাড়ে না। আপনার ব্রেকফাস্টের টাইমও তো হয়ে গেছে। ইনশিয়া দ্রুত বিছানা থেকে নেমে হাঁটতে গিয়ে পড়ে যেতে নীলে রায়ান চৌধুরী তাকে ধরে বুকে জড়িয়ে ধরল। এত চঞ্চল কেন তুমি? ঘুম ভাঙতেই কেউ এভাবে চলে? মাথা তো ঘুরবেই। ভাগ্যিস কাছাকাছি ছিলাম আমি, না হলে পড়ে গিয়ে নিজেই ব্যথা পেতে। ইনশিয়া রায়ান চৌধুরী থেকে নিজেকে মুক্ত করে দূরে দাঁড়িয়ে বলল, কিছুই হতো না, আমি নিজেই নিজেকে সামলাতে জানি। সামনে থেকে জানতো আপনার ব্রেকফাস্ট বানাতে হবে, টাইম টু টাইম খাবার না খেলে প্রবলেম হবে আপনার। এত হাইপার হওয়ার কিছু হয়নি মিসেস চৌধুরী। আপনার হাজব্যান্ড অলরেডি ব্রেকফাস্ট তৈরি করেছে, আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার সার্ভ করছি। কি, আপনি ব্রেকফাস্ট বানিয়েছেন? আমার স্বাদের রান্নাঘর আজ শেষ। ইনশিয়া দৌড়ে রান্নাঘরে এসে দেখে সবকিছু ঠিকঠাকই আছে। রায়ান চৌধুরী পেছনে থেকে এসে বলল, কি ভেবেছিলে আমি কিচেন নোংরা করে রেখেছি? হুম, আমি এগুলো একদম পছন্দ করি না। আমার যেগুলো পছন্দ নয় আমি সেগুলো নিজেই করব ভাবলে কি করে? আমি অনেক গোছালো স্বভাবের মানুষ, বুঝেছো? অগোছালো পরিবেশ আমার পছন্দ নয়। হয়েছে হয়েছে, নিজেকে নিয়ে এত গর্ব করতে হবে না। খাবার কই? ওয়েট। রায়ান চৌধুরী খাবারের প্লেট ইনশিয়ার সামনে এনে ঢাকনা সরাতেই খিলখিল করে হেসে দিল ইনশিয়া। সে হাসতে হাসতেই বলল, এটা কি করেছেন আপনি? একটা ডিম পোচ, সেটাও পুরো কালো হয়ে গেছে। উফ। রায়ান চৌধুরী মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ইনশিয়ার মুখের দিকে। সে মুগ্ধ দৃষ্টিতে বলল, তোমাকে হাসলে অনেক সুন্দর লাগে সিয়া। এই হাসিতে কোনো মিথ্যে নেই। মাঝে মধ্যে এভাবে প্রাণ খুলে হাসলেও তো পারো। রায়ান চৌধুরীর কথা শুনে হাসি বন্ধ করলো ইনশিয়া। সে সিরিয়াস হয়ে বলল, আপনার করা ডিম পোচের হাল দেখেই বুঝতে পারছি কেমন ব্রেকফাস্ট বানিয়েছেন আপনি। সত্যি করে বলুন তো, আপনি কি সত্যি ব্রেকফাস্ট করেছেন? সত্যি বলবেন কিন্তু। রায়ান চৌধুরীকে চুপ থাকতে দেখে ইনশিয়ার বুঝতে আর কিছু বাকি রইল না। বুঝেছি আপনার দৌড়। যান ওই রুমে যান, আমি ফ্রেশ হয়ে এসে ব্রেকফাস্ট বানাচ্ছি। আমি শিখতে চাই, ইউটিউব দেখে ট্রাই করেছিলাম কিন্তু। দরকার নেই, নাচতে না জানলে উঠান বাঁকা, এটাও তো একটা কথা আছে তাই না?
যে কিনা রান্নার জানে না সে আসছে ইউটিউব দেখে রান্না করতে। শুনুন, এটা ছেলেদের কাজ না। তুমি কি জানো পৃথিবীতে সবচেয়ে বেশি রান্না করে ছেলেরা? বহির্বিশ্বের কোনো খবর রাখো তুমি? আপনাকে কে বলেছে? গুগল, ওসব বাদ দাও। আমি এখানেই আছি, তুমি ফ্রেশ হয়ে আসো। আজ দুজনে একসাথে ব্রেকফাস্ট বানাবো। দিন দিন রায়ান চৌধুরীর প্রতি ইনশিয়া আরও নরম হয়ে যাচ্ছে। আগের মতো সেরকম খিটখিট খুব একটা করে না, তবে টম অ্যান্ড জেরির মতো ঝগড়া লেগে আছে সবসময়। এমনি একদিন ইনশিয়া সন্ধ্যার দিকে বাড়ি ফিরে দেখে রায়ান চৌধুরী কোথাও নেই। রায়ান চৌধুরীকে কোথাও খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে গেল ইনশিয়া। রায়ান চৌধুরীর নম্বরে কল করলে রিংটনের রুমেই বেজে উঠল। অজানা আশঙ্কায় বুকের মধ্যে ধক করে উঠল ইনশিয়ার। সে প্রিয়াঙ্কার নম্বরে কল করলে প্রিয়াঙ্কা কল রিসিভ করে বলল, কি রে, যেতে না যেতেই রেডি হয়ে গেলি নাকি? প্রিয়াঙ্কা, রায়ান চৌধুরী। কি ভাইয়া আবার তোকে বউ বউ করে রাগাচ্ছে নাকি? শোন না। তুই কান্না করছিস? কি হয়েছে তোর? তোর ভয়েস এমন শোনাচ্ছে কেন? রায়ান চৌধুরী চলে গেছে। কি বলছিস? কোথায় গেছে? জানি না, ফোনটাও রেখে গেছে। উনি তো সকালে বাইরে একটু হাঁটাহাঁটি করতে বের হয়, তাছাড়া সারাদিন বাড়িতেই থাকে। কিন্তু এখন উনি কোথায় যেতে পারে বল না? এই সন্ধ্যাবেলায় ওনার তো বাইরে যাওয়ার কথা না। দুশ্চিন্তা করিস না, কান্না বন্ধ কর। হয়তো কোনো প্রয়োজনে বাইরে গেছে, চলে আসবে। আমি আশেপাশে সব জায়গায় খুঁজেছি, উনি কোথাও নেই। আমার মনে হয় ওনার মেমোরি ফিরে এসেছে, তাই চলে গেছে। আমি আমি এই ভয়টাই পাচ্ছিলাম। আমি জানতাম উনি একদিন আমায় ছেড়ে চলে যাবে। দেখ, আজ এটাই হলো। কান্না করিস না সিয়া, আমি এক্ষুনি আসছি, তুই শান্ত হ। আমার খুব কষ্ট হচ্ছে প্রিয়াঙ্কা। এমনটা হবে এটা তো আমি জানতামই, বল। তাহলে আজ কেন মেনে নিতে পারছি না আমি? আমি আসছি। আমি কখনো ভাবিও নি এত তাড়াতাড়ি এই দিনটা। ইনশিয়া পুরো কথা শেষ করার আগেই সামনে তাকিয়ে দেখে রায়ান চৌধুরী ভেতরে আসছে। কি রে, ঠিক আছিস তুই? হ্যালো হ্যালো সিয়া, কথা বল। কি রে? উনি চলে এসেছে, রাখছি। শিয়া কল কেটে দিয়ে রায়ান চৌধুরীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে স্থির হয়ে রইল। ইনশিয়া চোখের পানি আর তার ফোলা মুখশ্রী দেখে রায়ান চৌধুরী এগিয়ে এসে চিন্তিত স্বরে বলল, কি হয়েছে শিয়া? কাঁদছো কেন তুমি? শিয়া, তুমি ঠিক আছো তো? ইনশিয়া কোনো কথা না বলে রায়ান চৌধুরীকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। আচমকা ইনশিয়ার এমন আচরণে রায়ান চৌধুরী আরও চিন্তিত হয়ে গেল। ইনশিয়া কাঁদতে কাঁদতে বলল, কোথায় গিয়েছিলেন আপনি? আপনি জানেন আমার কতটা টেনশন হচ্ছিল। ফোনটাও রেখে গেছেন, আমাকে বলেও যাননি। আমাকে কি মানুষ মনে হয় না আপনার? আপনি জানেন না আপনার জন্য আমার কতটা টেনশন হয়। একটুর জন্য আমার জানটাই চলে যাচ্ছিল। আপনার সব মেমোরি ফিরে এসেছে, তাই না? এই জন্যই আমাকে ছেড়ে। রায়ান চৌধুরী ইনশিয়াকে নিজের সাথে আগলে নিয়ে বলল, এত কান্না করার কি আছে? ফাঁকলি একটা। আমি কাজে গেছিলাম, তোমাকে ছেড়ে চলে যাব কেন? তোমাকে ছেড়ে যাওয়ার কথা আমি ভাবতেও পারি না। কিসের কাজ? হ্যাঁ, আপনার আবার কিসের কাজ? আর কতদিন এভাবে ঘরে বসে থাকবো বলো তো? বসে বসে এভাবে বইয়ের পয়সা খাওয়া যায় নাকি? তাই ডিসাইড করেছি আমিও এখন থেকে কাজ করব। সপ্তাহ খানেক হলো আমি একটা ভালো কাজ পেয়েছি, দিনে 400 করে টাকা দেয়। বসে না থেকে 400 টাকার কাজ করলেও তো লাভ বলো। মাস শেষে 12,000-এর মতো টাকা হবে। ইনশিয়া রেগে গিয়ে রায়ান চৌধুরীর কলার ধরে বলল, এই তোর কি মনে হয়? হ্যাঁ, আমি তোকে এমনি এমনি বাসায় বসায় বসায় খাওয়াচ্ছি? তোকে বলেছিলাম না তোর মেমোরি ফিল্ডে সব টাকা কড়ায় গন্ডায় উসুল করে নিব? তাহলে তুই কেন এখন বাইরে দিন মজুরের কাজে যাবি? তোকে কি আমি বলেছি একবারও যে আমার টাকার সমস্যা হচ্ছে? একটু সুস্থ হতে না হতে তোর পাকটা বড় হয়ে গেছে, তাই না? যা খুশি করে যাবি আর আমাকে কষ্ট দিবি তুই, তাই না? শান্ত হও সিয়া, তুমি শুধু শুধু পাগলামি করছো। হ্যাঁ, এখন তো পাগলই বলবেন। এতদিন হলো কাজে যাচ্ছেন, কই আমাকে তো বলেননি। খুব তো বউ বউ করে কানের কাছে চিলাচিলি করেন, অথচ বউয়ের সাথে যে সব কিছু শেয়ার করতে হয় এটা জানেন না, তাই না? তুমি কি মানো তুমি আমার বউ? তুমি তো এটা মানতেই চাও না, তাই তোমাকে বলিনি। আমি যেটাই বলি না কেন, কাগজে কলমে ইসলামিক শরীয়ত অনুযায়ী আমি তো তোর বউই। আমার অধিকার আছে সবকিছু জানার, আর আমাকে জানানো সবকিছুর অধিকার তোর, দায়িত্ব তোর। রায়ান চৌধুরী মুচকি হেসে ফের ইনশিয়াকে জড়িয়ে নিয়ে বলল, আমার বউটা অনেক রেগে গেছে দেখছি। আপনি থেকে সোজা তুই তু গাড়িতে চলে এসেছে। অবশ্য তোমার মুখে তুই তু গাড়িও ভালোই লাগছে। কথাগুলো শুনে ইনশিয়া লজ্জা পেয়ে চলে যেতে নিলেই রায়ান চৌধুরী ওর হাত ধরে আটকে দিয়ে বলল, তোমার জন্য একটা জিনিস এনেছি, দাঁড়াও।
রায়ান চৌধুরী নিজের আনা শপিং ব্যাগ থেকে একটা গিফট বক্স বের করে ইনশিয়ার হাতে দিল। কি এটা? আনবক্স করো, দেখো পছন্দ হয়েছে কিনা। ইনশিয়া গিফট বক্সটা আনবক্সিং করে দেখে ভেতরে একটা ব্ল্যাক কালার ঘড়ি রয়েছে। ঘড়ি পেয়ে ইনশিয়া রায়ান চৌধুরীর দিকে বিস্ময় নিয়ে তাকালো। রায়ান চৌধুরী ঘড়িটা ইনশিয়ার হাতে পরিয়ে দিতে দিতে বলল, আমি তো জানি তুমি ঘড়ি কতটা ভালোবাসো, আর এটাও জানি অনেক দিন হলো তোমার হ্যান্ড ওয়াচটা নষ্ট হয়ে গেছে। আমার জন্য তুমি টাকা সেভ করতে গিয়ে নিজের শখগুলো ত্যাগ করে যাচ্ছ। খালি হাতে তোমাকে একদমই মানায় না মিসেস চৌধুরী, তাই ভাবলাম আমি একটা কিনে দিই। 2 দিনের স্যালারি দিয়ে এই ওয়াচটা কিনলাম, ব্ল্যাক কালারটা। তোমার হাতে ভালো লাগবে বলে এটাই নিয়েছি। তোমার পছন্দ হয়েছে তো? খুশিতে ইনশিয়ার চোখের কার্নিশে পানি এসে জমেছে। রায়ান চৌধুরী ইনশিয়ার চোখের কার্নিশে আসা পানিটুকু মুছিয়ে দিয়ে বলল, তোমার চোখে পানি মানায় না, সব সময় হাসি খুশি থেকো আর ঝগড়া করো আমার সাথে। তোমাকে এইভাবেই ভালো লাগে, আর মাঝে মধ্যে এই অধমকে একটু ভালোবাসা দিও, তাহলেই হবে। কথাটা শোনা মাত্রই ইনশিয়া লজ্জা মিশ্রিত হাসি দিয়ে রায়ান চৌধুরীকে হালকা ধাক্কা দিয়ে চলে গেল। বর্তমান মৃদুল প্রতিতালয়ে আসতেই কিছু মেয়ে তার দিকে এগিয়ে এসে আবেদনময়ী অঙ্গভঙ্গি শুরু করলো। মৃদুল সেদিকে তোয়াক্কা না করে অন্দরমহলের ভেতরে এসে সর্দারনি চামেলি বাইয়ের উদ্দেশ্যে বলল, মেয়েগুলো নতুন নাকি মাচান? হ, কেন রে, কি হয়েছে? আমার সামনে এসে বেয়াদবি শুরু করেছে। আয়নের সাথে এটা ঘটলে ও মেয়েগুলোকে পুঁতে রেখে দিত। ট্রেনার খারাপ হলে নতুন ট্রেনার হায়ার করেন মাঠান, না হলে আপনারই বিপদ। এনিওয়েজ, আন্টি কোথায়? নিজের কামরায় আছে, ওরে তো আমার মেয়েরা সামলাচ্ছে, আবার পাগলামো শুরু করছে। আয়ান কোথায় রে? আয়ান আসলে ভালো হইতো। আপনারা কি চান আয়ান ওর যমজ ভাইয়ের কথা জেনে যাক? মরতে না চাইলে চুপ থাকেন, না হলে আপনার এই কুঠি দলিশাত করতে আয়নের 1 মিনিটও লাগবে না। মৃদুলের কথা শুনে ভয়ে ঢোক গিল চামেলি বাই। মৃদুল আর কথা না বাড়িয়ে আলেয়া এবং আয়ান চৌধুরীর মায়ের কামরার উদ্দেশ্যে চলে গেল। মৃদুল আয়ান চৌধুরী মায়ের কামরায় এসে পুরো থ হয়ে গেল, কারণ আয়ান ওর মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। আয়ানকে এখন এখানে দেখেই হতভম্ব হয়ে গেছে মৃদুল। আয়ান মৃদুলকে দেখার পর নিজের মায়ের উদ্দেশ্যে বলল, মা, তুমি রেস্ট নাও, আর কান্নাকাটি করবে না কেমন? আমি প্রতি সপ্তাহে তোমার সঙ্গে দেখা করতে আসবো। তুমি যদি এভাবে কান্নাকাটি করো তাহলে কিন্তু আমি আর আসবো না। আয়ানের কথা শুনে আলেয়া বকা দিয়ে বলল, বড় মানুষ হয়েছিস বলে মাকে ভুলে গেছিস তাই না? আগে তাও মাসে একটা দিন তোকে দেখতে পেতাম, কিন্তু এই 3 বছরে একদিনও আসিসনি আমার কাছে। মায়ের কথা মনে পড়ে না তোর, তাই না রে? বললাম তো এমনটা আর হবে না। আমি দেশে ছিলাম না মা, প্লিজ মাফ করে দাও। কান ধর। আয়ান মৃদুলের দিকে এক নজর তাকিয়ে আবার ওর মায়ের দিকে তাকালো। মায়ের ধমকে অবশেষে কান ধরে বলল, কথা দিলাম আর এরকম করব না, প্রতি সপ্তাহেই আসবো। পরের বার বউ নিয়ে আসবি, আমি আমার বৌমাকে দেখতে চাই। আচ্ছা, তুমি এখন থাকো, আবার অনেক জরুরি কাজ আছে মা। আচ্ছা যা। মায়ের থেকে বিদায় নিয়ে আয়ান কামরার বাইরে এসে মৃদুলের হাত ধরে চলে আসলো। আয়ানকে এখানে দেখে সামিলি বাই নিজেও রীতিমতো শকড। আয়ান, তুই কখন আসলি? ভেতরে গেছিস কখন? আমি তো জানি না। এখানে আসার জন্য আপনার অনুমতি নিতে হবে নাকি মাঠান? কথাটা বলার পর চামেলি বাইয়ের সামনে এক বান্ডিল টাকা রেখে এক মুহূর্ত দেরি না করে বাইরে চলে আসলো আয়ান চৌধুরী। বাইরে এসে মৃদুলের হাত ছেড়ে দিতেই মৃদুল প্রশ্ন করল, তুই এখানে কিভাবে? তোর তো আমার চট্টগ্রাম যাওয়ার কথা ছিল, তাই না? আয়নের মুখ থেকে কথাটা শোনা মাত্রই ঘাবড়ে গেল মৃদুল। মৃদুল কিছু বলার আগে আয়ান ফের বলল, আমার তো এখানেই আসার কথা ছিল। তাহলে তুই এত অবাক হচ্ছিস কেন? এই, ওয়েট এ মিনিট, তুই এখানে কি করছিস? মৃদুল নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছে। আয়ান চৌধুরী স্টুপিড নয় যে যে কারোর কথায় নিজের গন্তব্য পরিবর্তন করবে। আমি এটাও জানি ওই ছেলেগুলোকে তুই পাঠিয়েছিস, তাই ওদের কিছু বলিনি। তা না হলে ওরা এতক্ষণ জিন্দা থাকতো না। আয়ান, আমি আসলে আয়ান চৌধুরী হাত উঁচু করে মৃদুলকে থামিয়ে দিয়ে বলল, নো এক্সকিউজ, এর পানিশমেন্ট সময় মতো পাবি। নিজের কথা শেষ করে আয়ান মৃদুলকে ওখানেই রেখে নিজের গাড়িতে উঠে চলে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মৃদুল নিজে আসা গাড়ি আনতে গিয়ে দেখে গাড়ি সেখানে নেই। এদিক ওদিক খোঁজাখুঁজি করার পরও গাড়ি খুঁজে না পেলে মৃদুলের বুঝতে বাকি রইল না এটা কার কাজ। আয়ান ও মৃদুল চলে যাওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ছাড়ল চামেলি বাই।
এই কামনা একটা পান সাজিয়ে দে তো, আর তুলিরে বল আমার হুক্কাটা এনে দিতে। কিছুক্ষণ পরে তুলি আর কামনা পানও হুকা নিয়ে এসে চামেলি ভাইকে দিয়ে তার পায়ে তেল দিয়ে মাসাজ করতে শুরু করলো। মাঠান, তখন ওই দুইটা ছেলে আসছিল না, ওরা কি এইখানকার রেগুলার কাস্টমার? কেন রে? ছেলে দুইটা দেখতে কিন্তু সেই ছিল। এত হ্যান্ডসাম লোক এরকম একটা জায়গায় আসবে ভাবতেই পারিনি। আসলেই ওদের চালচলন দেখে তো মনে হচ্ছিল বেশ বড় লোক আছে, কিন্তু এই অল্প বয়সী দুটো ছেলে ওই বুড়ো আলেয়া আফার কামরায় কেন গেল? আফা তো সবসময় অসুস্থই থাকে। আফার কামরায় না যায়া আমার কামরায় আসলেই হতো, আমি আরো বেশি খুশি করে দিতাম। কেন রে, তোর কামরায় কেন যাবে? আমি কি কম আছি নাকি? আমার চেহারা তোর থেকেও ভালো, কাস্টমারদের থেকে আমি তোর চাইতেও বেশি করে টাকা পাই। মাঠান, পরের বার ওরা আসলে ওই কালো স্যুট পরা ছেলেটাকে আমার কামরায় পাঠাবেন। এমন খুশি করে দেব যে প্রতিদিন আসবে। শখ কত, তোর থেকে বেশি কাস্টমার আমি সামলাই, বুঝলি? ওই ছেলেটা আমার কামরায় যাবে, ওর সাথে যেটা ছিল তুই ওটারে ধরিস। ঝগড়া বন্ধ করে একটা ডিল করি, পরের বার ওরা আসলে আমরা দুজনের মধ্যে যে ওই ছেলেটাকে সিডিউস করতে পারবে ছেলেটা তার। আহ, চুপ কর তোরা, আমার মাথার যন্ত্রণা বাড়িয়ে দিচ্ছিস আরো। তোরা কাকে নিয়ে ঝগড়া করছিস জানিস? ওটা আয়ান চৌধুরী রে, আয়ান চৌধুরী, আমাদের আলেয়ার ছেলে। আজ ওর জন্যই আমাদের এই কুঠিটা এখনো টিকে আছে, নাইলে কবেই কারবার বন্ধ হয়ে যেত। কি, ওটা আলেয়াফার ছেলে? হরে সেমরি, আর শোন, ওরা আসলে ওদের সামনে যারা এমন বেহায়াপনা করবি না। এরকম করলে তোদের সাথে সাথে আমারও কপাল পুড়ব। ওই ছেলেটা তো আয়ান চৌধুরী বুঝলাম, কিন্তু সাথেরটাকে? আয়ানের বন্ধু। শোন, নতুন মেয়েগুলোরে ডেকে আন, ওদেরকে বুঝাইতে হবে আজ মৃদুলের সামনে যারা বেয়াদবি করছে জন্যই বেঁচে গেছি। আয়নের সামনে এরকম করলে আজ খবর খারাপ আসিল। ঠিক আছে মাঠান, ওদের ডেকে আনছি। আয়ান চৌধুরী এসি রূপে কার ড্রাইভিং করছে, তখনই তার গাড়ির সামনে বয়স্ক লাঠি ভর করে চলা একজন লোক চলে আসতো। দ্রুত বেগ করার পরও লোকটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। এমত অবস্থায় এইভাবে নিচে গেলে লোকটা সহ আশেপাশের লোকজন আয়ানকে ভয় পাবে। উপায়ন্তর না পেয়ে আয়ান চৌধুরী গাড়ির মধ্যেই নিজে ড্রেস আপ চেঞ্জ করে একটা মাস্ক পরে চোখে সানগ্লাস দিয়ে বাইরে আসতো। সে বের হয়ে দেখে মুখে মাস্ক পরা একটা মেয়ে সেই লোকটাকে উঠতে সাহায্য করার চেষ্টা করছে, কিন্তু কোলে বাচ্চা থাকায় সেটা সম্ভব হচ্ছে না। আয়ান এগিয়ে আসতে মেয়েটা তার উদ্দেশ্যে বলল, আপনারা কি চোখ বন্ধ করে গাড়ি চালান নাকি ইচ্ছে করে মানুষদের পিছিয়ে দিয়ে কেটে পড়ার তাল করেন? কোনটা? এরকম রাস্তায় আস্তে গাড়ি চালাতে হয় সেটা জানেন না? প্রাইভেট কার আছে বলে যা খুশি তাই করবেন? হাঁ করে দাঁড়িয়ে কি দেখছেন? মানুষটাকে সাহায্যও করবেন না। ও, ওনাকে ধরলে তো আপনাকে আবার নোংরা লেগে যাবে, তাই না? অমানুষ কোথাকার। মেয়েটার কথায় রাগ হলেও হাত মুঠো করেই নিজেকে সামনে নেওয়ার চেষ্টা করছে আয়ান। মেয়েটা থেমে না থেকে বলল, আচ্ছা, ওনাকে ধরতে হবে না, আমার ছেলেটাকে একটু ধরুন, আমি ওনাকে তুলছি। মেয়েটা জোরপূর্বক আয়ানের কোলে বাচ্চাটাকে দিয়ে লোকটাকে উঠিয়ে ফুটপাতের সাইডে একটা বেঞ্চে বসিয়ে দিল। সে নিজের ব্যাগ থেকে পানি বের করে লোকটাকে খাইয়ে দিতে দিতে বলতে শুরু করলো, কি আজব লোক, এতগুলো লোক আছে কিন্তু একজনও এগিয়ে আসলো না। ভিক্ষা করে বলে উনি মানুষ না নাকি? যত দিন যাচ্ছে মানুষ নিজেদের মনুষ্যত্ব হারাচ্ছে। চাচা, আপনার অনেক লেগেছে তাই না? সে পায়ের এইখানিটা কতখানি ছুলে গেছে। আপনি বসুন, আমি ফার্মাসি থেকে তুলার স্যাভলন নিয়ে আসি। মেয়েটা ফার্মেসির দিকে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই নিজ সন্তানের কান্নার আওয়াজ পেয়ে সেদিকে তাকিয়ে দেখে আয়ান বাচ্চা সামলাতে পুরো হিমশিম খাচ্ছে। কিভাবে বাচ্চাটাকে কোলে রাখবে সেটাই বুঝতে পারছে না। ফলাফল বাচ্চা কান্না করছে। মেয়েটা রেগে গিয়ে বলল, আপনি তো আসলেই একটা অকর্মা, না পারেন ঠিক করে গাড়ি চালাতে আর না পারেন বাচ্চা সামলাতে। এইটুকু একটা বাচ্চাকে কিভাবে কোলে নিতে হয় সেটাও জানেন না দেখছি। যান, ফার্মাসি থেকে স্যাভলন, তুলা আর ব্যান্ডেজ নিয়ে আসুন। ওনাকে ব্যান্ডেজ না করে দিলে আবার ইনফেকশন হতে পারে। কি হলো, হাঁ করে দাঁড়িয়ে কি দেখছেন আজব? আপনার সাথে কি আমি ইয়ার্কি ফাজলামো করছি? বয়স্ক মানুষটা কষ্ট পাচ্ছে অনেক, যান আপনি। আয়ান চৌধুরী কোনো কথা না বলে ফার্মেসি থেকে জিনিসগুলো এনে দিল। মেয়েটা নিজের বাচ্চাটিকে আবারও আয়ান চৌধুরীর কোলে দিয়ে বয়স্ক লোকটাকে প্রাথমিক সেবা দিল। চাচা, এখন আর সমস্যা হবে না, এই যে ঔষধ আছে এখানে, খেয়ে নেবেন।
বাড়ি একা একা যেতে পারবেন তো, নাকি আমি পৌঁছে দিব? লোকটা মেয়েটার মাথায় হাত রেখে বলল, না 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 মা, ঠিক আছে, আমি একলাই যাইতে পারবো। তোমার নাম কি মা? ইনসিয়া। মাশাল্লাহ, অনেক সুন্দর নাম। আল্লাহ তোমার মঙ্গল করুক মা। আচ্ছা চাচা, তাহলে আমি আসি এখন, দেখে শুনে যাবেন কিন্তু। ইনশিয়া আয়ান চৌধুরী থেকে নিজের ছেলেকে কোলে নিয়ে বলল, বাচ্চারা পবিত্র, তাদের দেখলে আপনা আপনি মায়া চলে আসে। আপনি তো বাচ্চাদের কিভাবে সামলাতে হয়, কিভাবে তাদের সাথে কথা বলতে হয় সেটাই জানেন না। আমার ছেলেটাকে আজ অনেক কাঁদিয়েছেন আপনি। যাই হোক, এখন থেকে দয়া করে দেখে শুনে গাড়ি ড্রাইভ করবেন। আপনার তাড়াহুড়োর জন্য অন্যের ক্ষতি করবেন না। ও হ্যাঁ, যদি পারেন তাহলে ওই চাচাকে কিছু টাকা দিয়ে দিন। বেচারা এই অবস্থাতেও কাজেও আসতে পারবে না। আয়ান চৌধুরী ইনশিয়ার কোনো কথার প্রত্যুত্তর না করে প্রশ্ন করল, বাচ্চার নাম কি? সিয়ান। কথাটা বলে ইনশিয়া সেখান থেকে চলে গেল। অতীত সন্ধ্যা 7:24। রায়ান চৌধুরী কাছ থেকে ফিরে রুমে আসতেই দেখে ইনশিয়া আয়নার সামনে দাঁড়িয়ে ব্লাউজের ফিতা বাঁধার চেষ্টা করছে। ডিপ পার্পেল রঙের শাড়ি পরুয়া ইনশিয়াকে রায়ান চৌধুরীর চোখে কোনো অপসরার থেকে কম কিছু লাগছে না। সে ভেতরে আসতেই ইনশিয়া তাকে দেখে বলল, আপনি এসে গেছেন, ভালো হয়েছে। বলছিলাম যে আজ রাতে আমি ফিরবো না। হসপিটাল থেকে আমাদের জন্য একটা পার্টি অর্গানাইজ করা হয়েছে। হসপিটালের সব স্টাফই আসবে, প্রায় যারা বেশি টাইম কাজ করেছে ওরা সবাই আসবে। অনেক রাত হবে, তাই আমি প্রিয়াঙ্কার কাছেই থেকে যাব আজ। আপনি আজকে রাত্রে একটু অ্যাডজাস্ট করে নিন। শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে সিয়া। আমি জানি সেটা। শুনুন, কিচেনে আপনার খাবার, রাতের খাবার রাখা আছে, খেয়ে নিন। সাজগোজ কমপ্লিট করে ইনশিয়া হাতে ঘড়ি আটকাবে তখনই ঘাড়ের ওপর গরম নিঃশ্বাস পেয়ে শিহরণে কেঁপে উঠল সে। ইনশিয়া আয়নার দিকে তাকিয়ে দেখে রায়ান চৌধুরী ওর পেছনে দাঁড়িয়ে আছে। ইনশিয়া কিছু বলবে তার পূর্বেই রায়ান চৌধুরী ইনশিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে নিজের নাক ঘষতে শুরু করলো। রায়ান চৌধুরীর এমন আচরণে ইনশিয়ার পুরো শরীর যেন বিদ্যুৎ বয়ে চলেছে। সে নিজের হাত মুঠো করে চোখ বন্ধ অবস্থায় কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এটা আপনি কি করছেন মিস্টার চৌধুরী? রায়ান চৌধুরী শাড়ির ভেতর হাত দিয়ে ইনশিয়ার পেটে স্লাইড করতে করতে ফের বলল, শ্শ্, শুধু রায়ান বলে ডাকবে। শিহরণে ইনশিয়ার কণ্ঠনালী থেকে আওয়াজ বের হচ্ছে না। ঘন ঘন শ্বাস নেওয়ার পাশাপাশি কাঁপতে শুরু করেছে সে। আচমকাই রায়ান চৌধুরী ইনশিয়াকে নিজের দিকে ঘুরিয়ে মিশিয়ে নিল নিজের সাথে। এক মুহূর্ত দেরি না করে ইনশিয়ার ওষ্ঠদয় নিজের ওষ্ঠদয়ের দখলে নিয়ে নিল সে। শিহরিত ইনশিয়া রায়ান চৌধুরীর চুলগুলো শক্ত করে চেপে ধরল। কিছুক্ষণ পরে রায়ান চৌধুরী ইনশিয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে পাগলের মতো চুম্বন করতে শুরু করলো। ইনশিয়া কাঁপা কাঁপা গলায় বলল, এগুলো ঠিক হচ্ছে না মিস্টার চৌধুরী, আমাদের মধ্যে এমন কিছু হওয়া উচিত নয়। সব ঠিক, আমরা কোনো ভুল করছি না সিয়া। কথাটা বলেই রায়ান চৌধুরী আরও উত্তেজিত হয়ে উঠল। ইনশিয়া আরও কোনো প্রকার বাধা দিল না। সেও এবার রায়ান চৌধুরীর সাথে সঙ্গ দিতে আরম্ভ করল। ধীরে ধীরে ভালোবাসার গভীর থেকে আরও গভীরে হারিয়ে গেল তারা। রায়ান চৌধুরী ইনশিয়াকে নিজের বাহুডোরে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দুজনেই কম্বলের নিচে একে অপরের সাথে লেপ্টে রয়েছে। ইনশিয়া চুপচাপ রায়ান চৌধুরীর লোমহীন উদাম বুকের ওপর আঙুল দিয়ে আঁকিবুকি করছে। নীরবতা ভেঙে রায়ান চৌধুরী বলল, কি হয়েছে সিয়া? তুমি কি রেগে আছো? আই এম সরি, আমি তখন তোমাকে ওভাবে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। বুকের উপর গরম পানির ফোঁটা পড়ায় রায়ান চৌধুরী খেয়াল করে দেখে ইনশিয়া কান্না করছে। ইনশিয়াকে কাঁদতে দেখে রায়ান চৌধুরী উত্তেজিত হয়ে বলল, তুমি কাঁদছো? এই সিয়া, প্লিজ মাফ করে দাও। আমি সত্যি চাইনি তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে স্পর্শ করতে। ইনশিয়া রায়ান চৌধুরীকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, যেটা হয়েছে সেটা উচিত হয়নি। এতদিন যেভাবে চলছিল সেভাবে চললে হয়তো কিছুটা হলেও আমি নিজেকে সামলে রাখতে পারতাম, কিন্তু এবার কি হবে? আমি তো আপনার সাথে আরো জড়িয়ে গেলাম। আপনি আমার ছেড়ে চলে যাওয়ার পর আমি কি করে নিজেকে সামলাবো? ইনশিয়ার উদ্বিগ্নতার কারণ বুঝতে পেরে রায়ান চৌধুরী তার কপালে চুম্বন করে বলল, আমি তোমাকে কখনোই ছেড়ে যাবো না সিয়া। আমি আমৃত্যু তোমার সাথে থাকবো। তোমাকে ছেড়ে যাওয়ার কথা আমি ভাবতেও পারি না। তবুও বাইরে চান্স, আপনি যদি হারিয়ে যান, খুঁজে নিও। যদি ভুলে যান আমায়, আমি আমি আপনাকে খুঁজে পেলেও আপনি যদি আমায় চিনতে অস্বীকার করেন, তখন কি বাচ্চাদের মতো কথাবার্তা সিয়া? তোমাকে দেখে মনে হয় না তুমি এমন বাচ্চামি করতে পারো। তুমি তো অনেক স্ট্রং গার্ল, তোমার মুখে এসব কথা মানায় না। হ্যাঁ স্ট্রং,
কিন্তু আমার উইক পয়েন্ট যে আপনি। আপনাকে হারানোর ভয় পাই আমি। প্রতিদিন চিন্তা হয়, এই বুঝি আপনি আমায় ভুলে গেলেন, এই বুঝি আমায় ছেড়ে চলে গেলেন আপনি। যদিও হবে না তবুও বলি, সাপোজ আমি তোমাকে সত্যি সত্যিই ভুলে গেছি, আমি তোমাকে চিনতে অস্বীকার করছি, তখন তুমি জোর করে আমাকে সব মনে করানোর চেষ্টা করবে। আপনি যদি আমায় পুলিশে দেন বা বের করে দেন তাহলে? এই যে তুমি সব সময় আমার সাথে খিটখিট করো, ঝগড়া করো, মারতে আসো, তখন এগুলো পারবে না? তুমি যে এত ভীতু জানতাম না তো। আমি যাই বলি বা করি না কেন, আমি জানি আপনি আমাকে কিছুই বলবেন না, তাই নির্ভয়ে এমন করি। কিন্তু তখন তো আপনিই আমায় চিনবেন না, তাহলে কেন আমার কথা মানবেন? আর আমার মনে হয় কি জানেন, আপনি অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করেন। আপনার ড্রেসগুলো ব্র্যান্ডেড ছিল, অনেক দামি। আপনার হাতে যে ওয়াচটা ছিল, ওটার দাম তো প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা দাম হবে। আপনার মেমোরি ফিরে আসলে আমার মতো মেয়েকে কখনো আপনি অ্যাকসেপ্ট করবেন না, আমি জানি এটা। তুমি তো নিজে নিজেই এগুলো উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে একটি সিনেমার কনসেপ্ট বানিয়ে ফেলেছো দেখছি। শোনো, এমন কিছুই হবে না। আর আমি যদি সেরকম ফ্যামিলির হতাম, তাহলে আমার ফ্যামিলি মেম্বাররা আবার খোঁজ করবে না বলো? আমাকে খোঁজার তদন্ত তো আরও জোর কদমে চলতো। আর তুমি যে পোশাক ঘড়ির কথা বলছো, ওগুলো কোথায় শুনি? জানি না, আপনাকে নিয়ে আসার পর দেখেছিলাম, তারপর আপনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর আর দেখিনি। হয়তো আমজাদ স্যার জানে ওইগুলো কোথায়। আর আপনার ব্যাপারটা নিয়ে কোনো পুলিশ কেস হয়নি, তাই তো এগুলোর ব্যাপারে কিচ্ছু জানি না। আমজাদ স্যারকে জিজ্ঞেস করার মতো সাহস বা অধিকার কোনোটাই আমার নেই। আপনি সত্যি আমায় ভুলে ভুলে গিয়ে ছেড়ে যাবেন না তো? আরে পাগলি, এমনটা হবেই না কখনো। তো ভয় পাও কেন? আমি আজীবন থাকবো তোমার সাথে। যেমন পরিস্থিতি আসুক না কেন, আমরা একে অপরের হাত কখনো ছাড়বো না। রায়ান চৌধুরীর কথা শুনে কিছুটা শান্ত হলো ইনশিয়া। সে রায়ান চৌধুরীর বুকে চুম্বন করে আবারও তাকে শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎই রায়ান চৌধুরীর ফোন বেজে ওঠায় সে ফোন হাতে নিয়ে দেখে প্রিয়াঙ্কা কল করেছে। সে কল রিসিভ করতেই প্রিয়াঙ্কা ফোনের ওপাশ থেকে বলল, ভাইয়া, সিয়া কোথায়? ও কি বের হয়েছে? সে কখন থেকে কল করে যাচ্ছি, ওর কোনো খোঁজ নেই। প্রিয়াঙ্কার কথা শুনে রায়ান চৌধুরী ইনশিয়ার দিকে তাকালো। ইনশিয়াও রায়ান চৌধুরীর দিকে তাকিয়ে আছে, কারণ ও বাটন ফোনে কলের সাউন্ড জোরে হওয়ায় সেও প্রিয়াঙ্কার কথা শুনতে পেরেছে। ইনশিয়া রায়ান চৌধুরী থেকে ফোনটা হাতে নিয়ে বলল, আমার ফোন সাইলেন্ট করা, তাই শুনতে পাইনি রে, সরি। তুই এখনো বাড়িতে? কি রে, রাত 9টা বেজে গেল তবুও তোর পাত্তা নেই। আমি ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম রাস্তায় কোনো বিপদ আপদ হলো কিনা সেটা ভেবে। তুই কি আসবি না? না রে, শরীরটা ভালো লাগছে না, তাই যাইনি। তোরা এনজয় কর। আর কি কি হলো ওখানে পরে যে বলিস আমায়। হচ্ছে তো অনেক কিছুই, তুই আসলে আরও বেশি হতো। অভিমন্যু স্যার তো বারবার গেটের ওদিকে গিয়ে ঘুরঘুর করছে। বুঝতেই তো পারছিস, বেচারা তোকে দেখার জন্য মুখিয়ে আছে। এজন্যই তো ড্রেস কোড হিসেবে তোর পছন্দের ডিপ পার্পল কালার শাড়ি সিলেক্ট করেছিল, বুঝিসনি? কথাগুলো শুনে রায়ান চৌধুরী ইনশিয়ার হাত থেকে ফোনটা নিয়ে বলল, আজীবন ঘোরাঘুরি করেও লাভ নেই শালিকা। আমার বউ আমি ছাড়া অন্য কারোর কথা ভাববেও না। শি ইজ লয়াল ওয়াইফ। আপনারা একসাথে আছেন? হুম। প্রিয়াঙ্কা মুচকি হেসে বলল, তাহলে আর ডিস্টার্ব করছি না। আপনার তো কালকে চেক আপ করার আছে, তাই না? তাহলে কাল দেখা হবে। গুড নাইট। আল্লাহ হাফিজ। কল কাটার পর রায়ান চৌধুরী ইনশিয়ার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, কি তোমার অভিমন্যু স্যার কে কিছু বলবো নাকি? না, একদম না। অভিমানীও 1 নম্বরের বেয়াদব। ওই দিন লোক লাগিয়ে আপনার উপর উনিই গুলি করিয়েছেন, তাহলে ভাবেন কেমন উনি। পেছন থেকে হামলা করা কাপুরুষের কাজ। সামনে থেকে আমার কিছুই করতে পারবে না। রায়ান চৌধুরী দুর্বল নয়। আমার সামনে একজন কেন, ওর মতো আরো 10 জন অভিমন্যু আসলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। কথাগুলো বলার সময় রায়ান চৌধুরী চোখে মুখের দিকে তাকিয়ে ইনশিয়া অবাক হয়ে বলল, এমন ভাবে বলছেন যেন আপনি প্রফেশনাল গুন্ডা। অবশ্য সেদিন মেলায় যেভাবে রাইফেল চালালেন, বাপরে, সবাই তাকিয়েছিল আপনার দিকে। আচ্ছা, আপনি কি কোনো মাফিয়া টাফিয়া ছিলেন নাকি? তোমার কি তাই মনে হয়? কি জানি, আপনার কিছু কিছু কথাবার্তা আচরণ দেখে তো মাঝে মাঝে সেরকমই লাগে আমার। আপনার ফিটনেস দেখেও ওইরকম লাগে, কারণ নর্মাল কোনো ছেলের বডি তো সাধারণত এরকম হয় না। ছি সিয়া, তুমি তাহলে কেয়ার করার নামে আমার বডির দিকে নজর দিতে?
হসপিটালে তো অন্য কারোর উপর আপনার দায়িত্ব ছিল না। ইভেন উইদাউট পারমিশন হসপিটালে কোনো স্টাফ আপনার কেবিনে আসতেও পারতো না। আমাকে সারা দিন সারা রাত আপনার মাথার কাছে বসে থাকতে হতো। পারমিশন ছাড়া আমি বাইরেও যেতে পারতাম না। মাঝে মধ্যে প্রিয়াঙ্কা আসলে তখন ওকে রেখে বাইরে যেতাম। আপনার বেডের পাশে আরেকটা বেড সেট করে সেখানে রাতে থাকতাম। এত সিকিউরিটি? বাহ। আচ্ছা, ডক্টর আমজাদ কি আমাকে চেনে নাকি? চিনলে তো অবশ্যই আপনাকে আপনার ফ্যামিলির কাছে হস্তান্তর করতো। মনে হয় না জানে। নর্মাল অ্যাক্সিডেন্টের পেশেন্ট আসলে পুলিশ কেস করা হয়। পুলিশি ওয়ারেন্ট ছাড়া ট্রিটমেন্টই শুরু হয় না। সেখানে আমার যে ক্রাইসিস ছিল সেই অবস্থায় সরাসরি হসপিটালে অ্যাডমিট করা হলো, অপারেশন হলো, কিন্তু কোনো পুলিশ কেস করা হলো না। আবার এত সিকিউরিটি আমার জন্য ব্যাপারটা কেমন সন্দেহজনক না? এসব কথা বাদ দিন, আমি এগুলো নিয়ে আর ভাবতে চাই না। আমিও চাই না আমার মেমোরি ফিরে আসুক। তুমিও কখনো এই বিষয়ে কিছু বলবে না। মেমোরি না ফিরলে তো আপনি নিজের শত্রুদের চিনতে পারবেন না। তাছাড়া যদি আপনার কোনো ক্ষতি করে দেয় তাহলে? কিচ্ছু হবে না। আচ্ছা চলো আমরা গোসল করে নিই, এভাবে বেশিক্ষণ থাকা ঠিক নয়। রায়ান চৌধুরী কথা শুনে অস্বস্তিতে তার থেকে সরে আসলো ইনশিয়া। ইনশিয়ার এমন আচরণে রায়ান দুষ্টু হাসি দিয়ে বলল, বউ আমার লজ্জা পেলে গাল দুটো প্লাস করে দিচ্ছি। আর কত রূপ দেখাবে তুমি নারী, প্রত্যেক রূপেই নতুন করেছে তোমাদের এই মজি। পরের দিন সকালে রায়ান চৌধুরী ঘুম থেকে উঠতেই দেখে ইনশিয়া আয়নার সামনে বসে থেকে মেকআপ করছে। সকাল সকাল মেকআপ করছো যে, কোথাও যাবে নাকি? হসপিটালে যাব। আপনিও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে রেডি হন। তুমি তো হসপিটালে যাওয়ার সময় কখনো মেকআপ করো না সিয়া, আজ হঠাৎ? ইনশিয়া উঠে এসে রায়ান চৌধুরীর সামনে দাঁড়িয়ে নিজের ঘাড়ের উপরে চুলগুলো সরিয়ে বলল, কি করেছেন দেখুন, এভাবে কেউ বাইট দেয়? রাক্ষস একটা। এইভাবে হসপিটালে গেলে সবাই নজর ওখানেই আগে যাবে। তাই মেকআপ দিয়ে এটা ঢাকার চেষ্টা করছি। রায়ান চৌধুরী মুচকি হেসে নিজের টি শার্ট খুলে পেছনে ঘুরে নিজের পিঠ দেখিয়ে বলল। এগুলোকে কি বলবেন ম্যাডাম? রায়ান চৌধুরীর পিঠে নখের আঁচড়ের দাগগুলো দেখে শিউরে উঠল ইনশিয়া। সে প্রথমে লজ্জা পেলেও নিজেকে সামনে নিয়ে উত্তেজিত হয়ে পড়ল। আল্লাহ, ইনফেকশন হয়ে যাবে তো। আমি তো বুঝতেই পারিনি। আপনি আমাকে আগে কেন বললেন না মিস্টার চৌধুরী? কিছুই হবে না, এগুলো ভালোবাসা, বুঝলে? আর শোনো, তোমাকে আগেও বলেছি আমার নাম ধরে ডাকতে এবং তুমি করে বলতে। রায়ান চৌধুরী, মিস্টার রায়ান চৌধুরী, এগুলো কি? হ্যাঁ, তোমার মুখে আপনি আর এগুলো যেন দ্বিতীয়বার না শুনি। নিজের কথা শেষ করে টি শার্ট পরতে পরতে বাথরুমে চলে গেল রায়ান চৌধুরী। রায়ান চৌধুরীকে ডক্টর আমজাদ চৌধুরীর চেম্বারে পাঠিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করছে ইনশিয়া। ডক্টর আমজাদ রায়ান চৌধুরীকে চেক আপ করার এক পর্যায়ে বলল, টি শার্ট খুলুন। কি? পেছনে যেখানে গুলিটা লেগেছিল সেই ক্ষতস্থানটা চেক করব। কোনো প্রয়োজন নেই, আমার আর কোনো প্রবলেম হয় না, ক্ষত ঠিক হয়ে গেছে। প্লিজ স্যার। আপনি একটা কথা বলুন তো ডক্টর, আপনি কি আমাকে চেনেন? আই মিন, আমার আইডেন্টিটি সম্পর্কে জানেন? রায়ান চৌধুরী প্রশ্ন শুনে ঘাবড়ে গেল ডক্টর আমজাদ। সে কিছুক্ষণ চুপ থেকে জোরপূর্বক মুচকি হাসি দিয়ে বলল, এটা তো জানা পাবলিশ নয় স্যার। যদি জানতাম তাহলে তো আপনাকে এভাবে সাফার করতে হতো না। আপনি আমার রেসপন্সিবিলিটিতে আছেন, তাই প্লিজ আমাকে ভালোভাবে সব কিছু চেক আপ করতে দিন। আমার কাছে বাধা দিবেন না। রায়ান চৌধুরী বাধা দেওয়া সত্ত্বেও ডক্টর আমজাদ জোরপূর্বক রায়ান চৌধুরীর টি শার্ট খুলে একটু সরাতেই চমকে গিয়ে পিছু সরে আসছেন। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, এভরিথিং ইজ নর্মাল। আপনি তাহলে বাইরে ওয়েট করুন আর ইনসিয়াকে ভেতরে পাঠান। রায়ান চৌধুরী চেম্বার থেকে বের হওয়ার পর ইনশিয়া ভেতরে এসে দেখে ডক্টর আমজাদ চিন্তিত হয়ে চেয়ারে বসে আছে। ডক্টর আমজাদকে চিন্তিত দেখে ইনশিয়া প্রশ্ন করল, স্যার, কিছু কি হয়েছে? উনি ঠিক আছেন তো? ডক্টর আমজাদ উঠে দাঁড়িয়ে ধমক দিয়ে বলেন, হোয়াট ইজ দিস ইনসিয়া? তোমার উপর আমি পেশেন্টের রেসপন্সিবিলিটি দিয়েছিলাম তার টেক কেয়ার করার জন্য, কিন্তু তুমি তো দেখছি সার্ভিস দেওয়া শুরু করে দিয়েছো। সরি স্যার। কি বলবো, আমারই লজ্জা করছে এসব বলতে। তোমাকে যতবারই বকাঝোকা করি না কেন, আলটিমেটলি তোমাকে ভালো মেয়ে ভেবেছিলাম, বাট তুমি তো দেখছি। স্যার, আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। এক্সপ্লেন করতে হবে নাকি? ওকে, মুখ দিয়ে আসতে চাইছিলাম না, বাট বলতে বাধ্য হলাম। তুমি রায়হান চৌধুরীর সাথে ইন্টিমেট হয়েছো। ডক্টর আমজাদের কথা শুনে অস্বস্তি আর লজ্জায় মাথা নিচু করে নিল ইনশিয়া। তুমি আমার মেয়ের বয়সী, না হলে এখনই তোমাকে আমি কি আর বলবো। যেমন মা তার তেমন মেয়ে। ধনী পুরুষদের সেডিউসড করে কিভাবে কার্যসিদ্ধি করতে হয় সেটা খুব ভালো করেই জানো।
এতদিন চুপ করে থাকলেও ইনশিয়া এবার আর চুপ করে রইল না। সে মাথা উঁচু করে কড়া স্বরে বলল, স্যার, আপনি নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। এতদিন উঠতে বসতে সব সময় আমায় অপমান করেছেন, আমি কিচ্ছু বলিনি, কিন্তু আজ আপনি আমার মাকে টেনে নোংরা কথা বলছেন, আমার চরিত্র নিয়ে আজে বাজে কথা বলছেন। আপনার কোনো অধিকার নেই আমাকে নিয়ে এই ধরনের কথা বলার। সীমা তো তুমি ছাড়িয়েছো। এত বড় একটা ঘটনা ঘটিয়ে উঁচু গলায় কথা বলতে লজ্জা করছে না তোমার? স্যার, আমি কোনো ঘটনা ঘটাইনি, কিন্তু আপনি যাকে চেনেন না তাকে টেনে কেন এই ধরনের কথা বলছেন? আমি নিজেই জানি না আমার বাবা মা কারা। আপনি তাহলে কিভাবে জানলেন আমার মা এই ধরনের কাজ করেছে? আপনি কি আমাদের পার্সোনালি চেনেন? ইনশিয়ার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল ডক্টর আমজাদ। এরপর সে আবারও বলতে শুরু করলো, মা যেমন মেয়ে তো সেরকমই হবে, এটাই স্বাভাবিক। এনিওয়েজ, আমার এভাবে বলাটা ঠিক হয়নি, আই এম সরি। বাট তুমি যেটা করছো সেটা কি হ্যান্ডসাম ধনী ছেলে দেখে নিজের লোভ সংগ্রহণ করতে পারোনি, তাই না? স্যার, মুখ সামলে কথা বলুন। আপনি নিজেও খুব ভালো করে জানেন রায়ান চৌধুরীর মেমোরি লস হয়েছে। সে নিজের অতীত সম্বন্ধে কিচ্ছু জানে না, কোনো কিছু মনেই করতে পারছে না। উনি কেমন, উনি আদৌ ধনী পরিবারের ছেলে নাকি গরিব, কিচ্ছু জানে না সে। আর হ্যাঁ, আমি ওরা টেক কেয়ার করার জন্য আপনার থেকেও কোনো রকম আর্থিক সাহায্য নিইনি। তাই বাজে কথা বলার আগে ভেবে চিনতে বলবেন। আপনি কি বলছেন, ঠিক আছে? কেবিনের বাইরে থেকে চেঁচামেচির আওয়াজ পেয়ে রায়ান চৌধুরী কেবিনের ভেতরে চলে আসতো। সে ইনশিয়ার পাশে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে সিয়া? তুমি কাঁদছো কেন? হোয়াট হ্যাপেন ডক্টর? রায়ান চৌধুরী এবার ক্ষিপ্ত হয়ে ডক্টর আমজাদকে বলল, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি। সিয়া কান্না কেন করছে? আপনি কি বলেছেন ওকে? রায়ান চৌধুরীকে ক্ষিপ্ত হতে দেখেই ডক্টর আমজাদ ঘাবড়ে গিয়ে বললেন, অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম যে নার্স চেঞ্জ করে দিতে। মানে এই মেয়েটা আপনার জন্য পারফেক্ট নয়। টেক কেয়ারের বদলে ও তো অন্য কিছু করার চেষ্টাই আছে। এই ধরনের মেয়েরা সুযোগ সন্ধানী, একটু সুযোগ পেলেই ছেলেদের সিডিউসড করে কার্যসিদ্ধি করার চেষ্টা করবে। আমি আমার পেশেন্টদের নিয়ে কোনো রকম রিস্ক নিতে চাই না। আজ থেকে আপনাদের অন্য নার্সের আন্ডারে রাখবো। ডক্টর আমজাদের কথা শুনে রায়ান চৌধুরী মুচকি হেসে বলল, বাহ ডক্টর, আমি তো এখন আপনার হসপিটালের পেশেন্ট নই। আপনি তো নিজে আমাকে ডিসচার্জ করে রিলিজ দিয়েছিলেন। আমি কোথায় যাব সেই চিন্তাও করেননি। তখন এই মেয়েটা বিনা স্বার্থে আমাকে আশ্রয় দিয়েছিল। দিনের পর দিন স্বার্থহীনভাবে আমার দেখাশোনা করেছে। একবারও তো ওকে জিজ্ঞেস করেননি আমার মেডিসিন অ্যান্ড খাবারের টাকাগুলো কই থেকে আসছে। এখন এসেছেন রেসপন্সিবিলিটি দেখাতে। তো এতদিন কোথায় ছিল আপনার রেসপন্সিবিলিটি? স্যার, আপনি আমাকে ব্যাস, স্টপ ইট। আমার কথা শেষ হয়নি। আমি চাই না আমার কথার মাঝে কেউ কথা বলুক। লিসেন ডক্টর, আমি বুঝতে পারছি আপনি ঠিক কি বলতে চাইছেন। সো জেনে নিন, সিয়া আমার ওয়াইফ। ইয়েস, উই আর ম্যারিড কাপল। হোয়াট? কিছু না জেনে ওকে ইনসাল্ট করা উচিত হয়নি আপনার। আপনি পিতৃ সমতুল্য বলে আপনাকে কিছু বললাম না। আপনার জায়গায় অন্য কেউ হলে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতাম আমি। ডক্টর আমজাদ ইনশিয়ার উদ্দেশ্যে কিছু বলতে গেলে রায়ান চৌধুরী তাকে থামিয়ে দিয়ে বলল, ওকে আর কিছু বলার রাইট নেই আপনার। রিজাইন লেটার পেয়ে যাবেন। চলো সিয়া। রায়ান চৌধুরী ইনশিয়ার হাত ধরে দরজার দিকে দুধাপ দিয়ে থেমে গেল। সে পেছনে ঘুরে ডক্টর আমজাদের নিকট এগিয়ে এসে তার কানের কাছে মুখ নিয়ে বলল, আমি জানি আপনি আমার আইডেন্টিটি সম্পর্কে সব কিছু জানেন, কিন্তু আমি সেটা মোটেও জানতে চাই না। আমি নতুন একটা জীবন পেয়েছি। এই জীবনটা আমি আবার ইনসিয়ার সঙ্গে উপভোগ করতে চাই। আমি জানি না আমি কে, আর সেটা জানার বিন্দুমাত্র ইচ্ছেও নেই। বাট আই প্রমিস, আমার সিয়াকে কেউ হার্ট করলে আমি তাকে ছাড়বো না। নিজের কথা শেষ করে রায়ান চৌধুরী ইনশিয়ার হাত ধরে চেম্বার থেকে বেরিয়ে আসতো। শোনো, তোমার এখানে জব করার কোনো প্রয়োজন নেই। কোয়ালিফিকেশন থাকলে এর চাইতেও ভালো হসপিটালে জব হবে তোমার। এত ইনসাল্ট হয়ে এখানে পড়ে থাকার কোনো মানে হয় না। সেলফ রেসপেক্ট করতে শেখো। আপনি এখানে একটু দাঁড়ান, আমি আসছি। ইনশিয়া রায়ান চৌধুরীকে রেখে হসপিটালের ফার্মেসিতে গিয়ে এক পাতা বার্থ কন্ট্রোল পিল নিয়ে সেখানে একটা পিল খেয়ে নিল। এরপর সে রায়ান চৌধুরীর সাথে হসপিটালের বাইরে এসে বলল, আপনি কি একা বাড়ি যেতে পারবেন? আমার একটু পাশের শহরে যেতে হবে, কাজ আছে আমার। ইনশিয়ার এমন ডোন্ট কেয়ার আচরণ সুবিধা লাগছে না রায়ান চৌধুরীর কাছে। মেয়েটাকে এখন একা ছাড়া ঠিক হবে না।